রাত্রির আধারে ঘুমিয়ে ঘুমিয়ে সুব্রত একটা বিশ্রী দুঃস্বপ্ন দেখছে না তো? কলকাতা শহরে উঁচু চারতলা হোটেলের বন্ধ ঘরে তারা নিশ্চিন্তেও আরামে শুয়ে রয়েছে। তার মধ্যে এসব কি? সুব্রত ভাবলে নিশ্চয়ই সে স্বপ্ন দেখছে। না, এতে কোনো ভুলই নেই। সুব্রত দুই হাতে চেটো দিয়ে বেশ ভালো করে চোখ দুটো রগড়ে নিল। না, স্বপ্ন তো নয়। এই তো সে সুব্রত রায় দিব্যি চোখ চেয়ে। তবে ও দেখতে লাগলো। ধীরে ধীরে সেই ভীষণ দর্শন কুৎসিত ক্লেদাক্ত হাতখানি সর্পিল গতিতে আরও এগিয়ে এসেছে। তারপর হাত শেষ হয়ে এলো। একটা মুখোশ আঁটা ভয়ঙ্কর কুৎসিত মুখ, মুখের সঙ্গে সঙ্গে প্রকাণ্ড এক ছায়া মূর্তি। অন্ধকারের বুকে এ বুঝি কোন প্রেত লোকবাসীর বুভুক্ষিত আত্মার ছায়া বিভীষিকা জাগিয়ে তুলতে চায়। ছায়ামূর্তি সেই ঘরের মৃদু আলো ছায়ায় নিঃশব্দে যেন দুলতে দুলতে এগিয়ে আসছে কাছে, আরো কাছে। দানবের মতোই ভয়ঙ্কর ও কুৎসিত। আর বুঝি রক্ষা নেই। সুব্রত এতক্ষণ যেন কতকটা মোহাচ্ছন্নের মতোই অবশ হয়ে পড়েছিল। কিন্তু অতি শিশুকাল হতেই জুজুবুড়ি বা ভূতের ভয় কোনো দিনই তাকে বিচলিত করতে পারেনি। শরীরের প্রতিটি মাংসপেশি নিয়মিত ব্যায়ামের দ্বারা যেমন অমিত শক্তিশালী করে তুলেছিল, তেমনি ওর মন ছিল সতেজ ও ভয় শূন্য। ভয় পেয়ে ভীতচকিত পদে না পিছিয়ে সেই ভয়ের কাছে এগিয়ে গিয়ে সে আসল ভয়ের কারণ সত্যিটুকু জানতে চেষ্টা করত চিরকাল। ছোটবেলা হতেই বরাবর সে কল্পিত ভয়ের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে ভয়কে চিরদিনের জন্য জয় করেছে। তাই সে চোখের নিমেষেই শয্যা ছেড়ে উঠে পড়ে ছায়ামূর্তিকে লক্ষ্য করে এক লাফ দিয়ে তার ঘাড়ের ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুইজনে হুড়মুড় করে অন্ধকার ঘরের এক কোণে গিয়ে ছিটকে পড়ল। ছায়ামূর্তিটা প্রথমে একটুখানি সময়ের জন্য সত্যই হকচকিয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই লোকটা অতি আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে দু হাত তলপেটের দিকে টেনে জুজুৎসার প্যাঁচে সাপের মতো পিছলিয়ে গিয়ে সুব্রত দৃঢ় সবল বন্ধনী হতে আপনাকে মুক্ত করে নিল এবং চোখের নিমেষেই সুব্রতকে প্রবল একটা ঝাঁকুনি দিয়ে ছিটকে ফেলে ঝুলানো বারান্দার দিকে ছুটে একটা দুঃস্বপ্নের মতোই যেন চকিতে মিলিয়ে গেল। ঘটনার ক্ষিপ্রতায় সুব্রত কম হকচকিয়ে যায়নি, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে অন্ধকারের সামনে হাত বাড়িয়ে শক্তমতো কি একটা জিনিস, যেটা হাতের কাছে পেল, নিমেষে ক্ষিপ্র গতিতে সেটা তুলে নিয়ে দ্রুত পলায়মান ছায়ামূর্তিটার দিকে লক্ষ্য করে সেটা নিক্ষেপ করল।
সেই বাড়ির ভারী জিনিসটা ছিল একখানা হালকা ধরনের ছোট কাঠের টুল। দরজার কাঁচের শার্সির উপর গিয়ে কাঠের টুলটা আছড়ে পড়তেই জমাট বাঁধা আধার ও নিঃশব্দতাটাকে আলোড়িত করে একটি প্রবল কাঁচ ভাঙার আওয়াজ ঝনঝন করে চারিদিক প্রকম্পিত করে তুলল। একটা প্রচণ্ড শব্দের ঢেউ যেন প্রবল গর্জনে ঘরের চতুষ্পার্শ্বস্থ কঠিন দেওয়ালে প্রতিহত হয়ে একটা শব্দ ভীতি জাগিয়ে তুলল। সমস্ত ঘটনাটি ঘটে গেল 4-5 মিনিটের মধ্যেই, যেমনই আকস্মিক তেমনি দ্রুত লয়ে। আর সেই ক্রমবিলীয়মান শব্দতরঙ্গের মধ্যে অন্ধকারে হতবম্ব হয়ে স্থাণুর মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইল সুব্রত। এদিকে সেই কাঁচের দরজা ভাঙার প্রবল শব্দে নীতিশ ধড়মড় করে ততক্ষণে শয্যার উপর উঠে বসেছে। হ্যাঁ, ভূমিকম্প হলো নাকি? ওদিকে ততক্ষণে ছায়ামূর্তির অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই সুব্রত ছুটে এসে ঝুলানো বারান্দায় দাঁড়িয়েছে। কিন্তু তার ঢের আগেই সেই নিশীথ রাতের অচেনা আগন্তুক অন্ধকারে ছায়ার মতোই যেন মিলিয়ে গেছে। কর্মক্লান্ত পৃথিবী শীতের আবছা কুয়াশার তলে মরার মতোই নেতিয়ে পড়ে আছে। আশেপাশে যত দূর দৃষ্টি চলে, কোথাও একটু আগে যে ভীষণ ছায়ামূর্তি ওদের ঘরে এসে হানা দিয়েছিল তার এতটুকু চিহ্ন পর্যন্ত নেই। সবটা যেন রাত্রির আধারে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হাওয়ার মতোই মুহূর্তের জন্য জেগে উঠে আবার হাওয়ার বুকেই মিলিয়ে গেছে নিমেষে। সুব্রত দেখল পাশের ঘরের ঝুলানো বারান্দাটা সুব্রততে ঝুলানো বারান্দা থেকে মাত্র হাত দুয়েকের তফাৎ। অনায়াসেই এই বারান্দা থেকে অন্যটায় লাফিয়ে যাওয়া যায়। সুব্রতকে ঝুলানো বারান্দাটার দিকে ছুটে যেতে দেখে নীতিশ তাড়াতাড়ি শয্যা হতে উঠে সুব্রতর পাশে এসে দাঁড়ালো। ব্যাপার কি রে সুব্রত? নীতিশের দিকে না তাকিয়েই চাপা উত্তেজিত স্বরে সুব্রত কেবল বললে, এবারেও আমাদের চোখে ধুলো দিয়ে পালালো নীতিশ। ধরেও ধরতে পারলাম না, সামান্য জন্য ফসকে গেল। উহ, পালালো? কে পালালো? বিস্মিত কণ্ঠে নীতিশ সুব্রতকে প্রশ্ন করে। ব্যাপারটা তখনও সে কিছুই বুঝে উঠতে পারেনি। নিষ্ফল আক্রোশে হাতের বদ্ধ মুষ্টিটা ঠক ঠক করে বারান্দার লোহার রেলিংয়ের উপর ঠুকতে ঠুকতে সুব্রত বললে, জানি না, তবে যতদূর মনে হচ্ছে সেদিন ট্রেনে যে মহাত্মা অজান্তে এসে আমার গলা টিপে ধরেছিল বোধহয় সেই মহাপ্রভুই। হ্যাঁ বলে নীতিশ রীতিমতো আঁতকে উঠল। হ্যাঁ, এবারে সে এই ঝুলানো বারান্দা থেকে লাফিয়ে উধাও হয়েছে। ওহ, বড্ড ফসকে গেল। না হলে সত্যি সুব্রতর এই আফসোস যেন মিটবার নয়। নীতিশ বোকার মতোই বলে, ওই বারান্দা থেকে লাফিয়ে? কি বলছিস মাথামুন্ডু? আর তাই যদি হয়, কিন্তু ওখান দিয়ে কোথায় পালাবে? ওখান দিয়ে যেতে হলে তো একমাত্র ওই বারান্দা সংলগ্ন আমাদের পাশের ঘরেই যেতে হয়।
চল না হয় একবার পাশের ঘরটা খোঁজ করে দেখি। পালাবে কোথায় বাছাধন, এ তো আর ট্রেন নয়। ঠিক বলেছিস, চল, সুব্রত বলে ওঠে। এদিকে ততক্ষণে কাঁচ ভাঙার প্রবল আওয়াজে হোটেলের 4 তলার সুব্রতদের ঘরের আশেপাশের ঘরেরও 2-4 জনের ঘুম ভেঙে গেছে। তারা যার যার ঘরের দরজা খুলে বাইরে এসে ভিড় করে দাঁড়িয়েছে। কি ব্যাপার মশাই, এত রাত্রে কিসের গোলমাল? ম্যানেজার ক্ষিতীশবাবু 4 তলার কোণার দিকের একটা ঘরে থাকেন। গোলমাল শুনে তার ঘুমও ভেঙে গেছে ততক্ষণে। তিনিও বাইরে এসে দাঁড়িয়েছেন। অন্যান্য কৌতূহলীর সঙ্গে কেবলমাত্র সুব্রত লক্ষ্য করে দেখলে তার পাশের ঘরের দরজাটিও তখনও বন্ধ। আপাতত কৌতূহলীদের সামান্যতম কৌতূহল মিটানোর জন্য সুব্রত তখন সবটুকুই খুলে না বলে শুধু বলল, কিছু কিছু ম্যানেজারবাবুকে বলল এবং লোকটা যে খুব সম্ভবত পাশের ঘরেই আত্মগোপন করা ছাড়া আর কোথাও যেতে পারে না তাও বলল। ম্যানেজার সকল কথা শুনে অত্যন্ত চিন্তিতভাবে বললেন, তাই তো, কিন্তু তা কি করে সম্ভব হতে পারে সুব্রতবাবু? আপনার যাওয়ার ঠিক 1 ঘণ্টা বাদেই একজন বৃদ্ধ পেনশনপ্রাপ্ত ভদ্রলোক এসে আপনাদের ওই পাশের ঘরটি ভাড়া নিয়েছেন 7 দিনের জন্য। নীতিশ বললে, ব্যাপারটার মধ্যে মিথ্যা বা তৈরি করা কিছুই নেই মিস্টার ঘোষ। আর তাছাড়া ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে একমাত্র পাশের ঘরে আত্মগোপন করা ছাড়া আর কোথায় বা এই হোটেলের 4 তলার উপর থেকে লোকটা পালাতে পারে বলুন তো? নিশ্চয়ই 4 তলা থেকে নিচে লাফিয়ে পড়েনি। কথাটা আপনিও একবার ভালো করে ভেবে দেখুন না। কি জানি মশাই, 4 তলার উপরে এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনিতে লাফিয়ে যাওয়াও তো কম দুঃসাহসের ব্যাপার নয়। ভেবে দেখুন একবার, কোনো ক্রমে পা ফসকালে পড়তে হবে গিয়ে একেবারে নিচে, ফুটপাতের সানের উপরে 4 তলা থেকে। তবে আপনারা যখন বলছেনই, চলুন পাশের ঘরের ভদ্রলোকটিকে একটিবার ডেকেই না হয় জিজ্ঞাসা করা যাক, যদি তিনি কিছু জানেন। জনতার মধ্যে একজন বললেন, এত কাণ্ড, অথচ পাশের ঘরের ভদ্রলোকটি জাগেননি দেখছি। কুম্ভকর্ণের ঘুম না কি রে বাবা? নেহাত অনিচ্ছা সত্ত্বেও মিস্টার ঘোষ পাশের ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আরও 2-1 বার একটু জোরে ধাক্কা দিতেই ভিতর থেকে ঘুম জড়িত ভারী গলায় প্রশ্ন হলো, কে? দয়া করে দরজাটা একবার খুলবেন কি মশাই? দাঁড়ান, খুলছি। ভিতর থেকে জবাব এলো এবং তার একটু পরেই ঘরের মধ্যে খট করে সুইচ টেপার শব্দ হলো এবং পর মুহূর্তেই বন্ধ দরজা খুলে গেল। খোলা দরজার উপরে দাঁড়িয়ে এক বৃদ্ধ ভদ্রলোক। সৌম্য প্রশান্ত তার চেহারা, এক মুখ, সাদা ধবধবে দাড়ি। এতগুলো লোককে এত রাত্রে তার দরজার কাছে দেখে তিনি যেন প্রথমটা বেশ চমকেই গেলেন। তারপর বললেন, কি ব্যাপার মশাই, এত রাত্রে এত লোকের ভিড় কেন? কোনো বিপদ আপদ? ভদ্রলোকের প্রশ্নের জবাবে কেউ কোনো কথা বললেন না।
ম্যানেজার ক্ষিতীশবাবুই তখন এগিয়ে এসে যথাসম্ভব সংক্ষেপে ব্যাপারটা বৃদ্ধের গোচরীভূত করলেন। ম্যানেজার বাবুর মুখে সব কথা শুনে ভদ্রলোক যেন কৌতুক ভরে খিলখিল করে হেসে উঠলেন। কি প্রাণখোলা শিশুর মতো নির্মল প্রশান্ত হাসিটুকু। স্নিগ্ধ স্বরে ভদ্রলোক সুব্রত নীতিশের দিকে চেয়ে বললেন, বাবা, ছেলে মানুষ তোমরা নিশ্চয়ই ঘুমের ঘোরে কিছু স্বপ্ন টপ্ন দেখে থাকবে, নইলে এত রাত্রে 4 তলা হোটেলের উপর চোর। যাও বাবা, বেশ করে মাথায় ঠান্ডা জল দিয়ে ঘুমোবার চেষ্টা করো গে। হা 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 হা। সত্যই সুব্রত ও নীতিশ ওই কথা শুনে লজ্জায় যেন একেবারে এতটুকু হয়ে গেল। তারপর তিনি যখন এক ব্যালকনি থেকে আর এক ব্যালকনিতে লাফিয়ে পালানোর কথা শুনলেন, তখন বললেন, কার বুকের পাটা আছে বাবা যে এত বড় দুঃসাহসিক কাজ করবে? প্রাণের ভয় কি তার নেই? তবে তো আমাকেই তোমাদের সেই লোক সাজতে হয়। আর যদি তোমাদের বিশ্বাস নাই হয়, তোমরাও না হয় ভালো করে আমার ঘরের ভিতরটা একবার খুঁজে দেখে যাও। কথাগুলো বলে ভদ্রলোক মৃদু মৃদু হাসতে লাগলেন। এরপর আর কোনো যুক্তিতর্কই চলে না। কিন্তু তবু যেন সুব্রতর মনের খটকাটা গেল না। অগত্যা তখন 2 বন্ধু ঘরে এসে ঢুকল। ঘরে ঢুকে নীতিশ বললে, তোর কোনো ভুল হয়নি তো সুব্রত? ভুল যে আমার হয়নি তার প্রমাণ ওই দেখ, বলে সে মেঝেতে কি যেন আঙুল তুলে দেখালে বন্ধু নীতিশকে। ঘরের সুতীব্র বৈদ্যুতিক আলোয় সুব্রতর নির্দেশ মতো মেঝের দিকে তাকিয়ে নীতিশ চমকে উঠল। মেঝেতে পড়ে আছে একটা মুখোশ। নীতিশ বললে, তাই তো, এ যে একটা মুখোশ দেখছি রে, এটা আবার এলো কোথা থেকে ঘরে? এখন বুঝলে তো? মাথাও আমার গরম হয়নি এবং স্বপ্নও আমি দেখিনি। কিন্তু যাই বল নীতিশ, একটা লোক এতগুলো লোককে দিব্যি বোকা বানিয়ে ছেড়ে দিলে। লোকটার বাহাদুরি আছে বটে। তুই কার কথা বলছিস সুব্রত? কারোর কথাই নয়। রাত অনেক হয়েছে, চল শোয়া যাক, কাল আবার অনেক কাজ আছে।